সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সায়েন্স লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নামে যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 1-এ বলা হয়েছে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? এটি তোমাকে একটু মনে রাখতে হবে। আমরা জানি একটি মৌলের অণুর সংখ্যা নির্দিষ্ট থাকে। বিজ্ঞানী অ্যাভোগাড্রো সেই নির্দিষ্ট অণুর সংখ্যাটি বলেছেন 6.02 × 10⁻23। এটি মূলত অ্যাভোগাড্রোর সংখ্যা নামে পরিচিত। তাহলে এই জায়গায় যেহেতু বলা হয়েছে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, তাহলে এই জায়গায় উত্তর হবে ক 6.02 × 10⁻23। এরপর আমাদের প্রশ্ন নম্বর 2। প্রশ্ন নম্বর 2-এ বলা হয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের আয়তন কত? এটিও তোমাকে মনে রাখতে হবে। প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের আয়তন কিন্তু নির্দিষ্ট, সেটি হলো 22.4 লিটার। তাহলে এই জায়গায় উত্তর হবে ক 22.4 লিটার। এরপর আমাদের প্রশ্ন নম্বর 3। প্রশ্ন নম্বর 3-এ বলা হয়েছে 1 গ্রাম সালফুরিক অ্যাসিডে কত অণু আছে? অর্থাৎ 1 গ্রাম সালফুরিক অ্যাসিডে কতটি অণু আছে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। আমরা একটু আগেই বলেছিলাম একটি মৌলে অণুর সংখ্যা নির্দিষ্ট থাকে। আমরা এই সূত্রের উপর বেসিস করে সালফুরিক অ্যাসিডে কত অণু থাকে সেটি নির্ণয় করব। তাহলে আমরা সেটি কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমেই আমরা জানি সালফুরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98। কিভাবে আমরা হিসাব করি? এখানে হাইড্রোজেন রয়েছে 2টি এবং সালফারের 32 এবং অক্সিজেনের হলো 466। এটি যদি তুমি হিসাব করো টোটাল পাবে 98। তাহলে অক্সিজেনের আণবিক ভর হলো এখানে 98। এখন এখান থেকে আমি বলতে পারি যেহেতু এক মোল পদার্থে 6.02 × 10⁻23 টি অণু থাকে, তাই আমি লিখতে পারি 98 গ্রাম সালফুরিক অ্যাসিডে টোটাল অণু থাকবে হলো আমার 6.02 × 10⁻23 টি। এটি হলো 98 গ্রাম সালফুরিক অ্যাসিডে থাকবে। তাহলে এখানে আমাকে বলা হয়েছে 1 গ্রাম। আমি লিখতে পারি 1 গ্রাম সালফুরিক অ্যাসিডে অণু থাকবে হলো 6.02 × 10⁻23 বাই হলো 98। তারপর যদি তুমি এই ক্যালকুলেশনটি করো তাহলে তুমি টোটাল পাবে 6.1 × 10⁻21। এভাবে তুমি এটির উত্তর খুব সহজে নির্ণয় করতে পারো। এছাড়া তুমি একটি সূত্র ব্যবহার করে এটি মনে রাখতে পারো। আমরা কিন্তু একটা সূত্র জানি W/m সমান হলো x/Na। আমরা যদি এখানে এগুলোর পরিচিতি জানার চেষ্টা করি, W দিয়ে হলো আমাদের ভর সংখ্যা, m দিয়ে হলো আণবিক ভর এবং x দিয়ে হলো অণুর সংখ্যা এবং Na হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। তুমি যদি এখানে এই মানগুলো বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি খুব সহজে এটি নির্ণয় করে ফেলতে পারবে। এখানে দেওয়া হচ্ছে 1 গ্রাম এবং সালফুরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98 এবং আমরা x নির্ণয় করব এই জায়গায় এবং Na আমরা জানি 6.023 × 10⁻23। তারপর যদি তুমি এই জায়গায় ক্যালকুলেশন করো তারপর তুমি পেয়ে যাবে 6.1 × 10⁻21। তুমি এই জায়গায় এটি দুইভাবেই নির্ণয় করতে পারো। তাহলে এই জায়গায় 1 গ্রাম সালফুরিক অ্যাসিডে অণু থাকে হলো 6.1 × 10⁻21। তাহলে উত্তর হবে খ। এরপর আমাদের প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4-এ বলা হয়েছে 0.0075 মোল HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবীভূত দ্রবণে HCl এর ভর কত? HCl এর ভর কত সেটি নির্ণয় করার জন্য আমরা কিন্তু একটি সূত্র জানি, N = W/m। এই সূত্রটি ব্যবহার করে কিন্তু আমি এটি খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি। এই জায়গায় আমাকে দেওয়া হয়েছে মূল সংখ্যা 0.0075 এটি দেওয়া আছে এবং W = হলো ভর, সেটি আমি নির্ণয় করব কত গ্রাম এবং আণবিক ভর HCl এর আণবিক ভর কত হবে? হাইড্রোজেনের হলো 1 এবং ক্লোরিনের হলো 35.5। তাহলে টোটাল হবে 36.5। আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর যদি আমরা এই জায়গায় ক্যালকুলেশন করি অর্থাৎ 36.5 এবং 0.0075 এটিকে গুণ করি তাহলে আমি টোটাল পাবো 0.274। অর্থাৎ এই জায়গায় 0.0075 মূল HCl এর দ্রবীভূত থাকে হলো 0.274 গ্রাম HCl। তাহলে এই জায়গায় উত্তর হবে গ 0.274 গ্রাম। এরপর আমাদের প্রশ্ন নম্বর 5। প্রশ্ন নম্বর 5-এ বলা হয়েছে জিপসামের সংকেত কোনটি? এটি তোমাকে একটু মনে রাখতে হবে। জিপসাম হলো একটি খনিজ, এর রাসায়নিক সংকেত হলো ক্যালসিয়াম সালফেট ইনটু হলো 2 অণু পানি।
তাহলে এই জায়গায় উত্তর হবে ক, ক্যালসিয়াম সালফেট ইন্টু হলো 2 অণু পানি। এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 বলা হয়েছে 2.2 মোল জলীয় বাষ্প সমান সমান কত গ্রাম। এটি কিন্তু খুব সহজ একটি প্রশ্ন। আমরা জানি 1 মোল জলীয় বাষ্প মানে হলো পানি, 1 মোল পানির বা জলীয় বাষ্প হলো আমাদের টোটাল 18 গ্রাম। কারণ পানির আণবিক ভর H2O, এটির আণবিক ভর হলো, এখানে হাইড্রোজেনের হলো 2, অক্সিজেনের হলো 16, তাহলে টোটাল হলো 18। এটাই আমরা এই জায়গায় লিখেছি 1 মোল পানির ভর হলো 18 গ্রাম, এখানে বলা হয়েছে 2.2 মোল, তাই 2.2 মোল পানির ভর হবে 18 গুণ 2.2। তারপর যদি এই গুণটি করো তাহলে তুমি টোটাল পাবে 39.6 গ্রাম। তাহলে এই জায়গায় উত্তর হবে 2.2 মোল জলীয় বাষ্পের ভর হলো 39.6 গ্রাম। উত্তর হলো খ, 39.6 গ্রাম। এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর 7। প্রশ্ন নম্বর 7-এ বলা হয়েছে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর মূল সংখ্যা কত। প্রথমে যদি আমরা এই জায়গায় দেখি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100। এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40 এবং কার্বনের হলো 12 এবং এই জায়গায় অক্সিজেনের হলো 348। এই যুগটি যদি করো তাহলে তুমি টোটাল পাবে 100, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100। এখন এখান থেকে আমি বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মূল সংখ্যা হলো 1। এটা কিন্তু আমরা জানি 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর হলো 100 গ্রাম, এটাই আমরা এই জায়গায় লিখেছি। তারপর আমরা লিখতে পারি 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মূল সংখ্যা হলো 1/100। তারপর আমাদেরকে বলা হয়েছে 200 গ্রামের নির্ণয় করতে, আমরা লিখলাম 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মূল সংখ্যা হবে 1/100 এবং এর সাথে উপরে গুণ হবে 200। তারপর যদি আমরা এই গুণটি করি তাহলে টোটাল পাবো আমরা 2, কারণ 100 দিয়ে 200কে কাটলে আমরা পাবো 2। অর্থাৎ এই জায়গায় আমি বলতে পারি 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মূল সংখ্যা হলো 2 মোল। তারপর যদি তুমি এটিকে সহজভাবে আর একটু সহজভাবে সূত্রের সাহায্যে করতে চাও, আমরা কিন্তু একটি সূত্র একটু আগে দেখেছিলাম, N = W/M। এটি ব্যবহার করে খুব সহজে করা যায়। আমরা এই জায়গায় দেওয়া আছে W মান মানে গ্রাম, 200 গ্রাম, এবং আমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর জানি 100, এটা আমরা বসিয়ে দিলাম। তারপর যদি তুমি কাটাকাটি করো তাহলে টোটাল পাবে 2 মোল। অর্থাৎ এখান থেকেও তুমি খুব সহজে এই সূত্রটি ব্যবহার করে এই বহু নির্বাচনীটি সমাধান করতে পারো। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মূল সংখ্যা হলো 2 মোল। তাহলে উত্তর হবে গ, 2 মোল। এরপর আমাদের প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8-এ বলা হয়েছে 1 মোল O3 সমান কত। আমরা জানি অক্সিজেনের ভর হলো 16 এবং এতে এই জায়গায় রয়েছে 3 অণু, তাহলে 3 × 16 হবে 48। অর্থাৎ 1 মোল O3 ভর হলো 48 গ্রাম। এই জায়গায় উত্তর হবে গ, 48 গ্রাম। এরপর আমাদের প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9-এ বলা হয়েছে সেমিমোলার বলতে কি বোঝো। তোমরা এই অতে যেমন সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার এমন বিভিন্ন নাম শুনতে পাবে। এ থেকে সেমিমোলার বলতে আমরা বুঝি মূলত 0.5 মোলার, আবার ডেসিমোলার বলতে বুঝি আমরা 0.1 মোলার, আবার সেন্টিমোলার বলতে বুঝি আমরা 0.01। এই বিষয়গুলো তোমাকে একটু মনে রাখতে হবে। সেমিমোলার বলতে আমরা কি বুঝি, ডেসিমোলার বলতে কি বুঝি, আমরা সেন্টিমোলার বলতে কি বুঝি। তাহলে এই জায়গায় আমাকে বলা হয়েছে সেমিমোলার মানে হলো 0.5 মোলার। তাহলে এই জায়গায় উত্তর হবে ক, 0.5 মোলার। এরপর আমাদের প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10-এ বলা হয়েছে এসটিপিতে 8.5 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত। এই অঙ্কটি করার জন্য আমরা কিন্তু একটি এমসিকিউ দেখেছিলাম। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। এটা কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম। এটার উপর ভিত্তি করে এখন আমি লিখতে পারি অ্যামোনিয়ার সংকেত হলো NH3 এবং এটির ভর হলো 17। এখন আমরা লিখতে পারি 1 মোল বা 17 গ্রাম। আমরা জানি 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হলো আমাদের 22.4 লিটার। এটা আমরা কিন্তু লিখতে পারি। তারপর আমরা বলতে পারি 1 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হবে তাহলে এই জায়গা থেকে 22.4 বাই হলো 17, এবং এই জায়গায় যেহেতু 8.5 গ্রাম অ্যামোনিয়ার আয়তন নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমি লিখতে পারি 8.5 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হবে 22.4 ইন্টু হবে আমাদের 8.5 এবং আমাদের নিচে থাকবে 17। তারপর যদি তুমি এই ক্যালকুলেশনটি করো তাহলে তুমি টোটাল পাবে 11.2 লিটার।
অর্থাৎ এসটিপিতে 8.5 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হলো 11.2 লিটার। এই অঙ্কটি চাইলে তুমি সূত্রের সাহায্যে খুব সহজেই করতে পারো। এই বহু নির্বাচনীটি আমরা একটা সূত্র জানি, সেটি হলো W/M, আরেকটা হলো B থাকবে লিটারে 22.4। এই সূত্রটা কিন্তু আমরা জানি। এখন যদি এটার মধ্যে আমরা মান বসিয়ে দিই, W এর মান এখানে দেওয়া হচ্ছে 8.5 গ্রাম এবং M সমান আণবিক ভর হলো 17 এবং B এর মান এই জায়গায় আমরা নির্ণয় করব এবং নিচে আছে 22.4। তারপর যদি তুমি এই জায়গায় ক্যালকুলেশনটি করো তাহলে তুমি টোটাল পাবে 11.2 লিটার। তাহলে এই জায়গায় দুইভাবেই তুমি এই অঙ্কটি সমাধান করতে পারো। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে 11.2 লিটার। এরপর আমাদের প্রশ্ন নম্বর 11। প্রশ্ন নম্বর 11 বলা হয়েছে রান্নার কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের আণবিক ভর কত? প্রথমে আমাকে জানতে হবে রান্নার কাজে আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি সেটার সংকেত কি। রান্নার কাজে মূলত আমরা মিথেন গ্যাস ব্যবহার করি এবং মিথেনের সংকেত আমরা সবাই জানি, সেটা হলো CH4। তাহলে এটি যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু আমরা সবাই আণবিক ভর নির্ণয় করতে পারি। এই জায়গায় কার্বনের আমরা জানি আণবিক ভর হলো 12, এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর এই জায়গায় হাইড্রোজেন রয়েছে 4টি, তাহলে হবে 4, তাহলে আমার টোটাল হলো 16। অর্থাৎ আমরা রান্নার কাজে মূলত মিথেন গ্যাস ব্যবহার করি এবং সেটির আণবিক ভর হলো 16। তাহলে এই জায়গায় উত্তর হবে ঘ 16। এরপর আমাদের প্রশ্ন নম্বর 12। প্রশ্ন নম্বর 12 বলা হচ্ছে প্রমাণ অবস্থায় 22.4 লিটার অক্সিজেনের ভর 1 মোল হলে 44.8 লিটার অক্সিজেনের ভর কত? অর্থাৎ এখানে বলা হয়েছে প্রমাণ অবস্থায় 22.4 লিটার অক্সিজেনের ভর হলো 1 মোল। এখানে যদি অক্সিজেন 44.8 লিটার হয় তাহলে অক্সিজেনের ভর কত হবে? এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমেই আমাকে অক্সিজেনের মূল সংখ্যা নির্ণয় করতে হবে। এই জায়গায় প্রশ্নে কিন্তু আমাকে বলা হয়েছে অক্সিজেনের আয়তন যে সময় 22.4 লিটার থাকে সে সময় অক্সিজেনের মূল সংখ্যা হয় 1 মোল। এটা আমরা এই জায়গায় লিখলাম। তাহলে এই জায়গায় আমি বলতে পারি 44.8 লিটার যে সময় অক্সিজেনের আয়তন হয়, তাহলে অক্সিজেনের মূল সংখ্যা হবে 22.4 বাই হলো 44.8। তারপর যদি এই জায়গায় আমরা কাটাকাটি করি আমি টোটাল পাবো 2 মোল। অর্থাৎ অক্সিজেনের আয়তন যে সময় 44.8 লিটার হবে তখন অক্সিজেনের মূল সংখ্যা হবে 2 মোল। এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে ভর কত, তাহলে আমরা জানি 1 মোল, অর্থাৎ এই জায়গায় 1 মোল দেওয়া আছে। 1 মোল অক্সিজেনের ভর হলো এই জায়গায় 32, তাহলে 2 মোলের হবে 2 গুণ 32, টোটাল হলো 64। অর্থাৎ 44.4 লিটার অক্সিজেনের আয়তন হলে অক্সিজেনের ভর হবে 64 গ্রাম। এরপর আমাদের প্রশ্ন নম্বর 13। প্রশ্ন নম্বর 13 বলা হয়েছে কার্বন ডাই অক্সাইড অণু গঠনে 3 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হবে? এটি সমাধান করার জন্য প্রথমেই আমাকে কার্বন ডাই অক্সাইড গঠন করে দেখতে হবে। আমরা জানি কার্বন ডাই অক্সাইড মূলত কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠিত হয়। এই সমীকরণটির দিকে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে এই জায়গায় 12 গ্রাম কার্বন এবং এই জায়গায় 32 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে মূলত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এই সমীকরণ থেকে এখন আমি বলতে পারি কার্বন ডাই অক্সাইড গঠনে 12 গ্রাম কার্বন যুক্ত হয় মূলত 32 গ্রাম অক্সিজেনের সাথে। এটি কিন্তু আমি বলতে পারি। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গঠনে 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়। তারপর এই জায়গায় আমি লিখতে পারি 1 গ্রাম কার্বন তাহলে যুক্ত হবে 32 বাই হলো 12 গ্রাম অক্সিজেনের সাথে। কার্বন ডাই অক্সাইড গঠনে 1 গ্রাম কার্বন 32 বাই 12 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হবে এবং এই জায়গায় প্রশ্নে বলা হয়েছে 3 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হবে, তাই এই জায়গায় আমি লিখলাম 3 গ্রাম কার্বন যুক্ত হবে 32 বাই 12 গুণ হলো 3 গ্রাম অক্সিজেনের সাথে। তারপর যদি এই জায়গায় তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি টোটাল পাবে 8 গ্রাম অক্সিজেন। অর্থাৎ এই জায়গায় আমরা বলতে পারি 3 গ্রাম কার্বন মূলত 8 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে ক 8 গ্রাম। এরপর আমাদের প্রশ্ন নম্বর 14। প্রশ্ন নম্বর 14 বলা হয়েছে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য কত গ্রাম HCl প্রয়োজন? এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমেই আমি লিখতে পারি এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হলো 40, আণবিক ভর 40, কারণ সোডিয়ামের হলো 23 এবং অক্সিজেন হলো এই জায়গায় 16 এবং হাইড্রোজেন হলো 1, তাহলে টোটাল হলো 40 এবং এই জায়গায় HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হলো 36.5 গ্রাম।
এখন এই জায়গা থেকে আমি লিখতে পারি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন হলো আমাদের 36.5 গ্রাম HCl। এটি কিন্তু আমি লিখতে পারি। এই জায়গায় আমি বাংলাগুলি লিখলাম না, আমি মুখে বলে দিচ্ছি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে 36.5 গ্রাম HCl প্রয়োজন। এটা কিন্তু এই জায়গা থেকে আমি লিখতে পারি। তারপর আমি লিখতে পারি 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন হলো 36.5 বাই হলো 40 গ্রাম HCl। তারপর প্রশ্নে যেহেতু আমাকে 20 গ্রাম নির্ণয় করতে বলা হয়েছে, আমি লিখলাম 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য HCl প্রয়োজন হবে 36.5 গুণ হলো 20 বাই হলো 40। তারপর যদি তুমি এই ক্যালকুলেশনটি করো তাহলে তুমি টোটাল পাবে 18.25। অর্থাৎ 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য আমাদের টোটাল 18.25 গ্রাম HCl প্রয়োজন। তাহলে এই জায়গায় উত্তর হবে গ 18.25 গ্রাম। এরপর আমাদের প্রশ্ন নম্বর 15। প্রশ্ন নম্বর 15 বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইডের কার্বন ও অক্সিজেনের মূল সংখ্যার অনুপাত কত। এটা কিন্তু খুবই সহজ, কারণ এখানে দেখাই যাচ্ছে কার্বন হলো 1 অনুপাত এবং অক্সিজেন হলো 2। অর্থাৎ এই জায়গায় মূল সংখ্যার অনুপাত হবে 1:2। অর্থাৎ এই জায়গায় 1 মোল কার্বন এবং 2 মোল অক্সিজেন রয়েছে। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে গ 1:2। এরপর আমাদের প্রশ্ন নম্বর 16। প্রশ্ন নম্বর 16 বলা হয়েছে 100 ml দ্রবণে 10.6 গ্রাম সোডা অ্যাশ দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা কত। অর্থাৎ এই জায়গায় আমাকে ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কিন্তু সবাই ঘনমাত্রার একটা সূত্র জানি, সেটি হলো অ্যাশ সমান সমান আর ডাব্লিউ ইন্টু হলো 1000 এবং নিচে হলো এম ইন্টু হলো বি। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। এই জায়গায় আমরা যদি এর পরিচিতিগুলো দেখার চেষ্টা করি, এস দিয়ে আমরা বুঝি মূলত ঘনমাত্রা, ডব্লিউ দিয়ে বুঝি আমরা এর ভর এবং এই জায়গায় 1000, এবং এম দিয়ে বুঝি আণবিক ভর এবং বি দিয়ে বুঝি আয়তন। আয়তন বসাতে হবে কিন্তু মিলিলিটার, অর্থাৎ ml এ বসাতে হবে আয়তন, লিটারে আয়তন বসালে কিন্তু হবে না। তাহলে যদি এই প্রশ্নগুলোর ডাটাগুলো আমরা সূত্রতে বসিয়ে দিই, এই জায়গায় ডব্লিউর মান রয়েছে 10.6 গ্রাম, এটা আমরা এই জায়গায় বসিয়ে দিলাম 10.6 গ্রাম, এবং উপরে 1000 এর গুণ 1000 এটা আমরা লিখে নিলাম। এবং এই জায়গায় বলা হয়েছে সোডা অ্যাশ। সোডা অ্যাশের সংকেত আমাকে জানতে হবে। আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটকে মূলত সোডা অ্যাশ নামে আর ডাকা হয়। তাহলে এই জায়গায় সোডা অ্যাশ হলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়ামের হলো 40, এই জায়গায় কার্বনের 12 এবং এই জায়গায় অক্সিজেনের 3 ষোলো হলো 48। তাহলে টোটাল যদি যোগ করি আমি টোটাল পাবো 100। অর্থাৎ এই জায়গায় সোডা অ্যাশ বা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100 এবং এর সাথে আয়তন গুণ হবে। এই জায়গায় আয়তন দেওয়া আছে 100 ml এবং সেটি মিলিলিটার দেওয়া আছে, তাই আমরা এই জায়গায় বসিয়ে নিলাম। তারপর যদি তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে তুমি টোটাল পাবে 1 মোলার। অর্থাৎ 100 ml দ্রবণে 10.6 গ্রাম সোডা অ্যাশ দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা হবে 1 মোলার। তাহলে এই জায়গায় উত্তর হবে ক 1 মোলার। এরপর আমাদের প্রশ্ন নম্বর 17। প্রশ্ন নম্বর 17 বলা হয়েছে 500 ml দ্রবণে 24.5 গ্রাম সালফুরিক অ্যাসিড দ্রবীভূত হলে দ্রবণের ঘনমাত্রা কত হবে। একই রকমের প্রশ্ন, এখনো আমাকে ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে ঘনমাত্রা এস সমান সমান আমি জানি ডব্লিউ ইন্টু 1000, এটা আমরা এই জায়গায় লিখে নিলাম ডব্লিউ ইন্টু হলো 1000 বাই হলো এমবি, এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর যদি প্রশ্ন থেকে আমরা মানগুলো একটু বসিয়ে নেই, ডব্লিউ সমান দেওয়া আছে এখানে 24.5, এটা আমরা লিখে নিলাম এবং সূত্রের 1000 আমরা এটা এই জায়গায় বসিয়ে নিলাম। তারপর এই জায়গায় এম মানে আণবিক ভর, এই জায়গায় দেওয়া আছে সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিডের আণবিক ভর কত? 2টি হাইড্রোজেন রয়েছে তাই 2, সালফারের 32 এবং অক্সিজেনের 464। তারপর যোগ করলে আমি টোটাল পাবো 98। আমরা এই জায়গায় 98 লিখে নিলাম এবং এই জায়গায় আয়তন দেওয়া আছে 500 ml, সেটা আমরা এই জায়গায় বসিয়ে নিলাম। তারপর যদি এই জায়গায় আমরা ক্যালকুলেশন করি আমরা টোটাল পাবো 0.5 মোলার। অর্থাৎ এই জায়গায় 500 ml দ্রবণে 24.5 গ্রাম সালফুরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা হবে 0.5 মোলার। তাহলে উত্তর হবে ক 0.5 মোলার। এরপর আমাদের প্রশ্ন নম্বর 18। প্রশ্ন নম্বর 18 বলা হয়েছে ঘনমাত্রা প্রকাশের রীতি হলো, অর্থাৎ এই জায়গায় যে অপশনগুলো দেওয়া হয়েছে এর মধ্যে ঘনমাত্রা কোনটিতে প্রকাশ করা হয়। আমরা একটু আগে দেখেছি ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করা হয়, তাহলে এই জায়গায় উত্তর হবে গ মোলারিটি।
এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর 19। প্রশ্ন নম্বর 19-এ বলা হয়েছে সোডিয়াম কার্বনেট যৌগে কার্বনের শতকরা সংযুক্তি কত। শতকরা সংযুক্তি নির্ণয় করার জন্য এই জায়গায় তুমি মনে রাখবে টোটাল যে যৌগটি রয়েছে এর আণবিক বল নির্ণয় করতে হবে। এই জায়গায় এখন আমাকে সোডিয়াম কার্বনেটের আণবিক বল নির্ণয় করতে হবে। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক বল হলো 23 এবং এটাই রয়েছে এই জায়গায় 2 মোল, এবং কার্বনের হলো 12 প্লাস হলো অক্সিজেনের 348। এটা আমরা এই জায়গায় লিখে নিলাম একসাথে। তারপর যদি আমি যোগ করি তাহলে আমি টোটাল পাবো 106 গ্রাম, অর্থাৎ এটির আণবিক বল হলো 106 গ্রাম। এটি আমরা নির্ণয় করে ফেললাম। তারপর তুমি মনে রাখবে টোটাল যৌগের আণবিক বল নিচে লিখবে এবং এই জায়গায় যে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলা হবে সেটি লিখবে, অর্থাৎ টোটাল যৌগের এই মৌলের যে আণবিক বল সেটি লিখবে। তাহলে টোটাল এই কার্বনের আণবিক বল হলো 12 এবং যেহেতু শতকরা নির্ণয় করতে বলা হয়েছে তাই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই জায়গায় আমি আবারও বলছি টোটাল যে যৌগ রয়েছে তার পারমাণবিক বলের মধ্যে যে মৌলটি নির্ণয় করতে হবে সেটি কতটুকু রয়েছে এবং টোটালটাকে 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই জায়গায় সোডিয়াম কার্বনের আণবিক বল হলো 106 এবং এর মধ্যে কার্বন রয়েছে 12 গ্রাম এবং একে 100 দিয়ে গুণ করলাম। তাহলে এই জায়গায় যদি আমি ক্যালকুলেটরে গুণ করি তাহলে আমি টোটাল পাবো 11.32%। অর্থাৎ এই জায়গায় সোডিয়াম কার্বনের যৌগে কার্বনের শতকরা সংযুক্তি হলো 11.32%। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে গ 11.32%। এরপর আমাদের প্রশ্ন নম্বর 20। প্রশ্ন নম্বর 20-এ বলা হয় যে সালফুরিক অ্যাসিডে সালফারের সংযুক্তি কত। আমরা যদি একই নিয়ম ব্যবহার করে এই জায়গায় আমরা জানি সালফুরিক অ্যাসিডের আণবিক ভর হলো, অর্থাৎ যৌগের যে আণবিক ভর রয়েছে সেটি হলো, এবং এই জায়গায় যেহেতু সালফারের সংযুক্তি নির্ণয় করতে বলা হয়েছে সালফারের আণবিক ভর হলো 32, সেটা আমরা এই জায়গায় লিখলাম এবং শতকরা সংযুক্তি তাই আমরা একে 100 দ্বারা গুণ করে দিলাম। এভাবে তুমি খুব সহজে শতকরা সংযুক্তি নির্ণয় করে ফেলতে পারো। তারপর যদি আমরা এই গুণটি করি তাহলে আমি টোটাল পাবো 32.65%। অর্থাৎ এই জায়গায় সালফুরিক অ্যাসিডে সালফারের শতকরা সংযুক্তি হলো 32.65%। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে ক 32.65%। এরপর আমাদের প্রশ্ন নম্বর 20। প্রশ্ন নম্বর 20-এ বলা হয়েছে গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর কত। অর্থাৎ গ্লুকোজের আণবিক ভর তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমেই তোমাকে জানতে হবে গ্লুকোজের সংকেত। আমরা জানি গ্লুকোজের সংকেত হলো C6H12O6, অর্থাৎ এটি হলো গ্লুকোজের সংকেত। তারপর যদি এর আণবিক ভর আমরা নির্ণয় করি কার্বনের হবে 12 গুণ 6, কারণ এই জায়গায় শেষ 6 মূল রয়েছে, এবং হাইড্রোজেনের হবে এই জায়গায় 12 গুণ হবে 1, কারণ সেই জায়গায় 12 মূল রয়েছে, এবং এই জায়গায় অক্সিজেন রয়েছে 16 গুণ হলো 6 মূল। তারপর যদি আমরা এই জায়গায় ক্যালকুলেশনটি করি তাহলে আমরা টোটাল পাবো 180 গ্রাম, অর্থাৎ গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর হবে 180 গ্রাম। তাহলে এই জায়গায় উত্তর হবে গ 180। এরপর আমাদের প্রশ্ন নম্বর 22। প্রশ্ন নম্বর 22-এ বলা হয়েছে বেনজিনের আণবিক সংকেত কোনটি। আমরা জানি বেনজিনের আণবিক সংকেত হলো C6H6 এবং বেনজিনের একটি গাঠনিক সংকেত রয়েছে সেটি এরকম, অর্থাৎ সেটি হলো বেনজিনের গাঠনিক সংকেত এবং C6H6 হলো বেনজিনের আণবিক সংকেত। তাহলে এই জায়গায় উত্তর হবে গ C6H6। এরপর আমাদের প্রশ্ন নম্বর 23। প্রশ্ন নম্বর 23-এ বলা হয়েছে 5 গ্রাম ম্যাগনেসিয়ামকে দহন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন। এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাকে বিক্রিয়াটি জানতে হবে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়াটি জানতে হবে। আমরা জানি ম্যাগনেসিয়াম Mg প্লাস হলো অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা আমরা এই জায়গায় লিখলাম। তারপর যদি এই জায়গায় আমরা সমতা করতে চাই তাহলে এই জায়গায় একটি 2 দিতে হবে এবং এই জায়গায় একটি 2 দিতে হবে, তাহলে বিক্রিয়াটি সমতা হয়ে গেল। তারপর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম হলো টোটাল 48 গ্রাম, 24 দুগুণে 48 2 মূল রয়েছে, এবং অক্সিজেন হলো এই জায়গায় টোটাল 32 গ্রাম। এখান থেকে এখন আমি লিখতে পারি 48 গ্রাম অর্থাৎ 48 গ্রাম ম্যাগনেসিয়াম দহনে অক্সিজেন প্রয়োজন হলো আমাদের টোটাল হলো 32 গ্রাম। এটি কিন্তু এই জায়গা থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ 48 গ্রাম ম্যাগনেসিয়াম দহনে অক্সিজেন প্রয়োজন হলো আমাদের 32 গ্রাম। তারপর আমরা লিখতে পারি 1 গ্রাম ম্যাগনেসিয়াম দহনে অক্সিজেন প্রয়োজন হলো আমাদের টোটাল 32 বাই হলো 48 গ্রাম, এটা কিন্তু আমরা লিখতে পারি। তারপর প্রশ্নে যেহেতু আমার কাছে 5 গ্রাম জানতে চাওয়া হয়েছে তাহলে আমি লিখতে পারি 5 গ্রাম ম্যাগনেসিয়াম দহনে অক্সিজেন প্রয়োজন হবে 32 বাই হলো 48 এবং এর সাথে গুণ হবে 5। তারপর যদি আমরা টোটাল এটিকে ক্যালকুলেশন করি তাহলে আমি টোটাল পাবো 3.33 গ্রাম, অর্থাৎ 5 গ্রাম ম্যাগনেসিয়ামকে দহন করতে আমাদের 3.33 গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে। তাহলে এই জায়গায় উত্তর হবে গ 3.33
33 গ্রাম। এরপর আমাদের প্রশ্ন নম্বর 24। প্রশ্ন নম্বর 24-এ বলা হয় যে 4.5 গ্রাম পানিতে পানির অণুর মূল সংখ্যা কত? অর্থাৎ এই জায়গায় মূল সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। একে আমরা 2 ভাবে করতে পারি। আমরা যদি সূত্র ব্যবহার করে করার চেষ্টা করি, আমরা জানি N = W/M। এই জায়গায় যেহেতু আমাকে মূল সংখ্যা নির্ণয় করতে হবে, তাই এই জায়গায় W এর মান দেওয়া আছে 4.5 এবং M অর্থাৎ পানির আণবিক ভর আমরা কিন্তু জানি 18, কারণ পানির সংকেত হলো H2O। তাহলে এই জায়গায় হাইড্রোজেন 2টা এবং অক্সিজেন হলো 16, তাহলে টোটাল হলো 18। আমরা এই জায়গায় 18 বসিয়ে দিলাম। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল পাবো 0.25 মোল। অর্থাৎ 4.5 গ্রাম পানিতে পানির অণুর মূল সংখ্যা হলো 0.25 মোল। তাহলে এই জায়গায় উত্তর হবে গ 0.25 মোল। এরপর আমাদের প্রশ্ন নম্বর 25। প্রশ্ন নম্বর 25-এ বলা হয়েছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত গ্রাম চুন প্রয়োজন? এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাকে বিক্রিয়াটি জানতে হবে। আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড বা চুন এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াটা এই জায়গায় আমরা লিখে নিলাম। এই জায়গায় বলা হয়েছে চুন বা ক্যালসিয়াম অক্সাইড, এটা আমরা লিখলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড বা চুনের আণবিক ভর হলো কিন্তু 56, এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। এর থেকে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হলো টোটাল 100 গ্রাম, অর্থাৎ 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। এখন এটিকে আমরা এইভাবে লিখতে পারি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে আমাদের টোটাল 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড অথবা চুন প্রয়োজন। অর্থাৎ আমাদের 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বা চুন প্রয়োজন। তারপর আমরা লিখতে পারি 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে আমাদের চুন প্রয়োজন হলো 56/100 গ্রাম। তারপর আমাদের প্রশ্নে বলা হয়েছে 10 গ্রাম, তাই আমরা এই জায়গায় লিখলাম 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে আমাদের টোটাল প্রয়োজন হলো 56/100 গুণ হলো এটার সাথে 10 গ্রাম চুন বা ক্যালসিয়াম অক্সাইড। তারপর যদি এই জায়গায় আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল পাবো 5.6 গ্রাম। অর্থাৎ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে আমাদের টোটাল চুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন হলো 5.6 গ্রাম। তাহলে এই জায়গায় আমাদের উত্তর হবে ক 5.6 গ্রাম। এবং এই বহুনির্বাচনী প্রশ্ন সমাধানের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।